ড্রামাটি শুরু হয় একটি স্কুলের এক ক্লাসরুমে। কম্বাইন্ড স্কুল এবং এখানে প্রতিটি বিষয়ের জন্য ক্লাসরুম ফিক্সড। পুরো ক্লাস তখন পড়াশোনায় ব্যস্ত। আর এখানেই আমাদের আজকের গল্পের মেইন লিড জাংকে দেখি। তবে আজ সে পড়াশোনার বদলে মন দিয়ে এক চিঠি লিখছিল। চিঠির শুরুতেই সে লিখেছিল, আমার এই চিঠিটা আসলে সেই মানুষটার জন্য যে ক্লাস বদলের পর এই ডেস্কে এসে বসবে। কিছুক্ষণ পর ক্লাস শেষ হয়ে যায়। জাংসহ সবাই পরের ক্লাসের জন্য বেরিয়ে যায় এবং অন্য একটি ক্লাস সেই রুমে বসে। আর এই নতুন ক্লাসেই ছিল আমাদের ফিমেল লিড জিনা। খুব শান্ত সাধারণ একটা মেয়ে। ক্লাসের পেছনে চুপচাপ বসে থাকা সেই মেয়েটি, যাকে হয়তো অনেকে খেয়ালই করতো না, ভাগ্যক্রমে আজ সে ঠিক সেই ডেস্কেই গিয়ে বসে যেখানে কিছুক্ষণ আগে জাং বসেছিল। ডেস্কের ভেতরে জিনা একটি চিঠি খুঁজে পায়, তবে সে সেটি না খুলে সযত্নে তার ব্যাগে রেখে দেয়। এটা ছিল ম্যাথ ক্লাস। ক্লাস শেষ হতেই লাঞ্চ ব্রেক শুরু হয়। কেউ বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, কেউ বা গেম খেলছে, কিন্তু জিনা সোজা চলে যায় স্কুলের ব্রডকাস্ট রুমে। কারণ ওর পৃথিবীটাই ছিল বই, গান আর স্কুলের ব্রডকাস্টিং রুমকে ঘিরে। লাঞ্চ ব্রেকে সে সবার জন্য গান প্লে করত। প্রতিদিনের মতো সেদিনও স্কুলের সবার জন্য সে একটি চেয়ার আপ গান প্লে করে এবং কাজ শেষ করে ব্যাগ থেকে সেই রহস্যময় চিঠিটা বের করে খুলে দেখে। চিঠিতে লেখা, আই লাইক ইউ ভেরি মাচ ফ্রম জাঙ্ক। কথাটা পড়তেই জিনা পুরোপুরি হতবাক হয়ে যায়। সে ভাবতে থাকে, এটা কি সত্যি নাকি কেউ তার সাথে মজা করছে। কারণ তার জীবনের এই একটাই গোপন কথা, ও জাংকে খুব পছন্দ করে। আর এটা ছিল এমন এক ভালো লাগা যা কাউকে বলার সাহস ওর ছিল না, এমনকি ওর বেস্ট ফ্রেন্ড অ্যারনকেও না। এরপর স্কুল ছুটি হয়, সবাই বাড়ি ফিরতে শুরু করে। আর ঠিক তখনই সেখানে হাজির হয় জাং। তাকে দেখে স্কুলের মেয়েদের মধ্যে কৌতূহল ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কারণ জাং কোনো সাধারণ ছাত্র নয়, সে এই স্কুলের সবচেয়ে জনপ্রিয় ছেলে। অ্যাপিয়ারেন্স, ব্যক্তিত্ব সব মিলিয়ে যেন বাস্তব জীবনের একজন সুপারস্টার। এদিকে জাং জিনার দিকে এমনভাবে এগিয়ে আসছিল, মনে হচ্ছিল সে জিনার সাথে কথা বলতে চায়। এদিকে জিনার অবস্থা একেবারেই খারাপ। সে এতটাই নার্ভাস যে বুঝতে পারছিল না সে কি করবে। ঠিক তখনই তার বন্ধু অ্যারন সেখানে আসে, আর সেই সুযোগেই জিনা অ্যারনের হাত ধরে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু জিনার এমন করার কারণ অ্যারন কিছুতেই বুঝতে পারছিল না। সে অবাক হয়ে জিজ্ঞেস করে, তুই এমন করে দৌড়ে এলি কেন? আর জাং তোর কাছে এসেছিল কেন? ওদিকে জাং শুধু চুপচাপ দাঁড়িয়ে ওদের চলে যাওয়া দেখতে থাকে। এই অ্যারন ছোটবেলা থেকেই জিনার সবচেয়ে কাছের বন্ধু। কিন্ডারগার্টেন থেকে তারা একসাথেই বড় হয়েছে। অ্যারন আবারও জিজ্ঞেস করে, সত্যি করে বল, জাং তোর সাথে কী কথা বলছিল? জিনা পুরো বিষয়টি আড়াল করতে চায়। সে বলে, ও তো এই স্কুলের সবচেয়ে জনপ্রিয় ছেলে, আমার মতো সাধারণ মেয়ের সাথে ও কী কথা বলবে? এরপর জিনা পাল্টা অ্যারনকে প্রশ্ন করে, আচ্ছা বলতো, জাং যদি তোকে প্রপোজ করে তাহলে তুই কি করবি? অ্যারন হেসে উত্তর দেয়, ছেলেটা দেখতে ভালো, ভদ্র, কিন্তু আমি কখনোই ওর সাথে ডেট করব না। কারণ ওকে নিয়ে পুরো স্কুলের মেয়েরা পাগল। আর আমি এত জনপ্রিয় কারো সাথে সম্পর্ক করতে চাই না, বরং আমি একজন সাধারণ ছেলেকেই পছন্দ করব। জিনা আর কোনো কথা বলে না, কিন্তু বাড়ি ফিরে সে বারবার ওই চিঠিটা হাতে নিয়ে দেখতে থাকে। তার মাথায় তখন শুধু একটাই প্রশ্ন, জাং কি সত্যিই তাকে পছন্দ করে, নাকি এটা শুধু একটা ভুল বোঝাবুঝি? সবচেয়ে অবাক করা বিষয় হলো, তারা তো একে অপরকে চেনেও না। অনেক ভেবেচিন্তে সে একটা সিদ্ধান্ত নেয়। পরদিন সকালে সে সবার আগে স্কুলে পৌঁছে যায়। এরপর চুপি চুপি জাংকের জুতার লকারে একটা উত্তর লিখে রেখে আসে। সে লিখেছিল, সরি জাংক, আমি তোমার প্রপোজাল গ্রহণ করতে পারছি না, কারণ আমি তোমাকে ভালোভাবে চিনি না। এদিকে ঠিক সে সময় আরেকটা মেয়ে জাংকে প্রপোজ করে, কিন্তু প্রতিবারের মতো জাংক এবারও বিনয়ের সাথে তার প্রস্তাবও প্রত্যাখ্যান করে এবং বলে, সরি, আমি আসলে অন্য একজনকে পছন্দ করি। এই দৃশ্য দেখে আশেপাশে থাকা মেয়েরা একেবারে মুগ্ধ হয়ে যায় এবং বলে, জাং সত্যিই অনেক কুল। কিন্তু তাদের প্রশ্ন হলো, কে সেই ভাগ্যবতী মেয়ে জাং যাকে ভালোবাসে? সবার এসব কথা শুনে জিনার মন আরও অস্থির হয়ে ওঠে। অ্যারন সে সময় নিজের বইপত্র গোছাচ্ছিল।
হঠাৎ জাঙ্ক এসে অ্যারনের ডেস্কের দিকে তাকিয়ে মৃদু হাসে। আর এখান থেকেই শুরু হয় গল্পের সবচেয়ে বড় ভুল বোঝাবুঝি। আসলে জাঙ্ক ভেবেছিল ওই ডেস্কটা হয়তো অ্যারনের, তার মানে ওই ভালোবাসার চিঠিটা অ্যারনই পেয়েছিল। কিন্তু আসলে তো সেই ডেস্কে বসেছিল জিনা। এদিকে জিনাও পুরোপুরি বিশ্বাস করতে পারছে না যে স্কুলের সবচেয়ে জনপ্রিয় ছেলেটা কি সত্যিই তাকে ভালোবাসে। যদিও সে নিজেকে বোঝাতে পারছিল না, তবুও শেষ পর্যন্ত সে নিজের অনুভূতিগুলো উত্তরে লিখে ফেলে। চিঠিতে সে লেখে, যেহেতু আমরা একে অপরকে ভালো করে চিনি না, তাই আমার মনে হয় ভালোবাসার শুরুটা আসলে বন্ধুত্ব থেকে হওয়া উচিত। এরপর সে তার চিঠিটা ডেস্কে না রেখে স্কুলের ব্রডকাস্ট রুমের রিকোয়েস্ট বক্সে রেখে দেয়। তার ধারণা ছিল চিঠিটা এখানে রাখলেই অনেক বেশি নিরাপদ থাকবে। এরপর আবার ক্লাস বদলের ঘন্টা বাজে, সবাই নতুন ক্লাসে আসে। এদিকে জিনা নিজের ডেস্ক খুলতেই আরেকটা নতুন চিঠি দেখতে পায়। সেখানে লেখা ছিল, যদি তুমি আমাকে অপরিচিত ভাবো এবং আমাকে জানতে চাও, তাহলে তুমি চাইলে আমরা ডেট করতে পারি। চিঠিটা পড়ে জিনা এতটাই অবাক হয় যে সে কিছু না বুঝেই হঠাৎ দাঁড়িয়ে পড়ে। এদিকে ক্লাস শিক্ষক ভেবে বসেন হয়তো সে কোনো প্রশ্ন করতে চাইছে। তিনি তাকে প্রশ্ন করতে বলেন, কিন্তু জিনার মাথায় তখন শুধু সেই চিঠির কথাগুলোই ঘুরছিল। সে কিছুই বলতে পারে না। এদিকে জিনার অবস্থা দেখে পুরো ক্লাস হেসে ওঠে। একমাত্র অ্যারনকে চিন্তিত দেখাচ্ছিল। ক্লাস শেষে সে জিনাকে জিজ্ঞেস করে, তুই ঠিক আছিস তো? জিনা স্মিত হেসে বলে, হ্যাঁ আমি ঠিক আছি। এখন ব্রডকাস্ট রুমে যাচ্ছি। যা, তোর বইগুলো আমি রেখে দিচ্ছি। প্রতিদিনের মতো আজও আমি সামলে নেব। অ্যারনকে ধন্যবাদ জানিয়ে জিনা ব্রডকাস্ট রুমের দিকে চলে যায়। কিন্তু সে এখনও জানে না যে ভালোবাসার গল্পটা সে লিখতে শুরু করেছে সেটার আসল নায়িকা সে নয়, বরং তার সবচেয়ে কাছের বন্ধু অ্যারন। আর এই ভুল বোঝাবুঝি সামনে নিয়ে আসবে একের পর এক আবেগঘন ও চমকপ্রদ মুহূর্ত। পরদিন থেকেই জাঙ্ক আর জিনা চিঠির মাধ্যমে নিয়মিত একে অপরের সাথে কথা বলতে শুরু করে। জাঙ্ক একদিন তার চিঠিতে লিখে, আমি জানি তুমি অনেক কেয়ারিং, অনেক শান্ত। অনেক আগে থেকেই আমি তোমার সাথে কথা বলতে চাইছিলাম, কিন্তু পারিনি। তবে কোনো সামান্য কারণে আমি তোমাকে হারাতে চাই না। তাই তোমার মতো আমিও চাই আমরা দুজন একে অপরকে ভালোভাবে জানি। চিঠিটা পড়তেই জিনার মুখ লজ্জায় লাল হয়ে যায়। সে কিছুক্ষণ ভেবে তার উত্তরে লিখে, ঠিক আছে, আপাতত আমরা শুধু চিঠির মাধ্যমে একে অপরকে জানবো, আর সামনাসামনি দেখা আরও পরে হবে। এরপর সে নিজের উত্তরটা আগের মতোই জাঙ্কের জুতার লকারে রেখে আসে। আর চিঠিটা পড়তেই জাঙ্কের মুখে এক হাসি ফুটে ওঠে। ঠিক তখনই তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু গোগো এসে জিজ্ঞেস করে, কি ব্যাপার, একা একা হাসছিস কেন? কারো প্রেমে পড়েছিস নাকি? কিন্তু জাঙ্ক কোনো উত্তর দেয় না, শুধু হেসে বিষয়টা এড়িয়ে যায়। এদিকে প্রতিদিনের মতো ব্রডকাস্ট রুমের কাজ শেষ করে জিনা বাইরে বের হচ্ছিল। ঠিক সে সময় জাঙ্কের সাথে তার ধাক্কা লাগে। আসলে জাঙ্ক তখন নিজের নতুন চিঠিটা রিকোয়েস্ট বক্সে রাখতে এসেছিল, কিন্তু এত কাছে জাঙ্ককে দেখে জিনা একেবারেই হতবাক হয়ে যায়। এদিকে জাঙ্ক ক্ষমা চেয়ে বলে, সরি, তোমার কোথাও লাগেনি তো? কিন্তু জিনা এতটাই নার্ভাস হয়ে পড়েছিল যে সে কোনো উত্তরই দিতে পারে না। সে চুপচাপ জাঙ্কের দিকে তাকিয়ে থাকে, কিন্তু কোনো কিছু বুঝতে না পেরে জাঙ্ক আবারও দুঃখ প্রকাশ করে এবং সেখান থেকে চলে যায়। জিনা রিকোয়েস্ট বাক্স খুলে দেখে ভেতরে একটা ছোট্ট ডায়েরি রাখা। ডায়েরির প্রথম পাতায় জাঙ্ক লিখেছিল, আজ থেকে আমরা এই ডায়েরির মাধ্যমে কথা বলবো, আর যেদিন এই ডায়েরিটা ভর্তি হয়ে যাবে সেদিন আমি তোমাকে আবারও প্রপোজ করব, আর তুমি তোমার সিদ্ধান্ত জানিয়ে দেবে। আশা করি সেদিন তুমি আমাকে আর ফিরিয়ে দেবে না। কথাগুলো পড়তেই জিনা একেবারেই চুপ হয়ে যায়। তার মাথায় এক নতুন সন্দেহ। সে ভাবতে শুরু করে, সত্যিই কি জাঙ্কের ক্রাশ আমি, নাকি সে অন্য কেউ? ঠিক তখনই আরেকটি দৃশ্যে দেখা যায় অ্যারন স্টেজে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছে, কারণ সে শুধু এই স্কুলের টপারই নয়, স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্টও। অন্যদিকে জাঙ্কও হাসি মুখে তার দিকে তাকিয়েছিল। তার মানে জাঙ্কের ক্রাশ আমি নই, বরং আমার ছোটবেলার বন্ধু অ্যারন। আর এই দৃশ্য দেখেই জিনার মন একেবারে ভেঙে যায়। সে বুঝতে পারে হয়তো সে এতদিন ভুল বুঝে আসছিল। এরপর সে ব্রডকাস্ট রুমে গিয়ে ডায়েরির শেষ পাতায় লিখতে শুরু করে, সরি জাঙ্ক, একটা ভুল বোঝাবুঝি হয়েছে। আমি সেই মেয়ে নই যাকে তুমি পছন্দ করো, তাই তোমার ডায়েরিটা আমি ফিরিয়ে দিচ্ছি।
ডায়েরিটা ফেরত দিতে সে জাংকের জুতার লকারের সামনে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে জাংক আগেই সেখানে দাঁড়িয়ে আছে। ভয়ে জিনা পিছলে মাটিতে পড়ে যায়। জাংক ছুটে এসে হাত বাড়িয়ে বলে, তুমি ঠিক আছো তো? জিনা উঠে দাঁড়িয়ে বলে, হ্যাঁ আমি ঠিক আছি। এরপর জাংক তাকে একটি প্রশ্ন করে, তুমি কি অ্যারনের বন্ধু? অ্যারন কি কখনো আমার সম্পর্কে তোমাকে কিছু বলেছে? কিন্তু এই প্রশ্ন শুনে জিনার মনে পড়ে সেদিনের কথা, যেদিন অ্যারন তাকে বলেছিল জাংক তার পছন্দের টাইপ নয়। তাই জিনা উত্তর দেয়, হ্যাঁ অ্যারন তোমাকে চেনে। এরপর জাংক ডায়েরির ব্যাপারেও জানতে চায়, কিন্তু জিনা এমনভাবে অভিনয় করে যেন সে কিছুই জানে না। জাংকও এই ব্যাপারে আর কোনো কথা বলে না। ঠিক তখনই হঠাৎ জিনা বলে ওঠে, ভেবো না, একদিন না একদিন সে নিশ্চয়ই তোমাকে পছন্দ করতে শুরু করবে। আর এই কথা শুনতেই জাংক হালকা হেসে ওঠে। তুমি সত্যি বলছো? জাংকের সেই হাসি মাখা মুখটা দেখে জিনা কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে। বাড়ি ফিরে সে অনেক ভেবে একটা সিদ্ধান্ত নেয়। সে ঠিক করে সে অ্যারনের পরিচয়ে জাংকের সাথে কথা চালিয়ে যাবে। এতে অন্তত ওর মনটা ভাঙবে না। তবে একই সাথে তার মনে আরেকটা ভয়ও কাজ করছিল, যদি কোনো দিন সত্যিটা প্রকাশ পেয়ে যায় তখন কি হবে? পরদিন সে আবারও ডায়েরি লিখে জাংকের লকারে রেখে আসে। সেখানে লেখা ছিল, সরি আমি একটু ব্যস্ত ছিলাম তাই উত্তর দিতে দেরি হয়ে গেল। জাং তার কথাগুলো পড়ে উত্তর দেয়, কোনো সমস্যা নেই, তুমি আমার সাথে কথা বলছো এটাই অনেক বড় ব্যাপার। এরপর থেকে প্রতিদিনই তারা সেই ডায়েরির মাধ্যমে একে অপরের সাথে কথা বলতো, আর এভাবেই তাদের সম্পর্ক আরও গভীর হতে থাকে। জাংক নিজের সম্পর্কে সব কিছু খুলে বলতে শুরু করে। নিজের ব্লাড গ্রুপ, জন্মদিন, পছন্দ অপছন্দ সব কিছুই লিখে দেয়। আর জিনা, সেও অ্যারন সেজে সেসবের উত্তর দিয়ে যাচ্ছিল। তাই সে ডায়েরিতে অ্যারনের তথ্যই লিখতে থাকে। একদিন জাংক নিজের প্রিয় ব্যান্ডের কথা লেখে, রক ব্যান্ড। এটা পড়ে জিনা একেবারে হতবাক হয়ে যায়, কারণ এই ব্যান্ডটা ছিল তার নিজেরও সবচেয়ে প্রিয়। তবুও সত্যিটা বলতে না পেরে সে অ্যারনের পরিচয় দিয়েই উত্তর লেখে। পরদিন লাঞ্চ ব্রেকে ব্রডকাস্ট রুম থেকে রক ব্যান্ডের একটি ফেমাস ট্র্যাক বাজানো হয়। পুরো স্কুল অবাক হয়ে যায়, কারণ অনেকেই গানটা চিনতে পারছিল না। কিন্তু জাংকের মুখে তখন এক বিশ্বজয়ের হাসি। সে বুঝে যায় ডায়েরির ওপাশের মানুষটা তার পছন্দের গানটাও জানে। এভাবেই তাদের ডায়েরির গল্প সবার অগোচরে এগিয়ে চলতে থাকে। একদিন স্কুলের কয়েকজন বন্ধু মিলে একসাথে আড্ডা দিচ্ছিল। সুযোগ বুঝে জাংক ইচ্ছে করেই গিয়ে জিনার পাশে বসে। সবাই গল্প আর হাসি ঠাট্টায় মেতে ওঠে। ঠিক তখনই জাংকের বেস্ট ফ্রেন্ড গোগো মজা করে বলে, আজ অ্যারনও যদি আমাদের সাথে থাকতো তাহলে আরও মজা হতো। আসলে এই পুরো আড্ডার পরিকল্পনাটাই ছিল জাংক আর গোগোর। তারা চেয়েছিল কোনোভাবে অ্যারনের সাথে দেখা করতে, কিন্তু সেদিন অ্যারন আসেনি, ফলে তাদের পুরো পরিকল্পনাটাই ভেস্তে যায়। এদিকে জিনার আরেক ঘনিষ্ঠ বন্ধু ইউকো সবকিছু দেখে অন্যরকম কিছু ভাবতে শুরু করে। তার মনে হয় হয়তো গোগোই অ্যারনকে পছন্দ করে, তাই বারবার সে শুধু ওর কথাই বলছে। ঠিক তখনই সবাই স্কুলে বাজানো সেদিনের গানটি নিয়ে আলোচনা শুরু করে। একজন বলে, গানটা একদম অদ্ভুত, কি এমন গান রিকোয়েস্ট করেছিল, আমার তো একটুও ভালো লাগেনি। একে একে সবাই একই কথা বলতে শুরু করে। জিনা কিছুই বলতে পারছিল না। সে সবার সাথে হেসে বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেটা জাংকের একদমই ভালো লাগে না। সে বলে, আমাদের এক একজনের পছন্দ এক এক রকম হবে, এটাই খুব স্বাভাবিক। আর এই ধরনের রক গান আমি খুব পছন্দ করি। এ কথা শুনতেই একটা মেয়ে হেসে বলে, যদি এটা জাংকের প্রিয় গান হয় তাহলে আজ থেকে এটা আমাদেরও প্রিয় গান। পর মুহূর্তেই সবাই একসাথে সেই গান গাইতে শুরু করে। আর দূরে দাঁড়িয়ে জিনা চুপচাপ শুধু জাংকের দিকে তাকিয়ে থাকে, কারণ সে যতই নিজেকে অ্যারনের পরিচয়ে লুকিয়ে রাখুক না কেন, সে ঠিকই বুঝতে পারছিল তার হৃদয়টা ধীরে ধীরে জাংকের জন্য স্পন্দিত হতে শুরু করেছে। কিছুক্ষণ পর জিনা কোল্ড ড্রিঙ্কস আনতে বাইরে যায়। ঠিক তখনই জাং তার কাছে এসে দাঁড়ায়, কিন্তু এবার তার মুখে আগের মতো হাসি নেই, একটু সিরিয়াস ভাব। জাং জিজ্ঞেস করে, তুমিও কি ঠিক ওদের মতো? জিনা অবাক হয়ে যায়। সে বুঝতেই পারছিল না হঠাৎ এমন প্রশ্ন কেন। এরপর জাংক বলে, তোমার বন্ধু অ্যারনই তো ওই রক গানটার রিকোয়েস্ট করেছিল, তাই না? কারণ ও এমন গানই পছন্দ করে। কিন্তু সবাই যখন ওর প্রিয় গান নিয়ে হাসাহাসি করছিল, তুমি কিছু বললে না কেন?
তোমার বন্ধুর পছন্দ অপছন্দ নিয়ে কেউ যদি হাসাহাসি করে আর তুমি যদি কিছু বলতেই না পারো, তবে তুমি আবার কেমন বন্ধু? কথাগুলো শুনতেই জিনার মুখের হাসি যেন মুহূর্তেই মিলিয়ে যায়। সে কিছু বলার আগেই জাঙ্ক বলে ফেলে, এ ধরনের মেয়েদের আমি একদমই পছন্দ করি না। আর এই একটা বাক্য যেন সরাসরি জিনার হৃদয়ে আঘাত করে। কারণ যে ছেলেটার হৃদয়টাকে সে এতদিন ধরে আগলে রেখেছে, সেই ছেলেই আজ তাকে এত কষ্টের কথা শুনিয়ে দিল। ঠিক তখনই ইউকো সেখানে এসে জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু জিনা কোনো উত্তর দেয় না। সে শুধু বলে, আমি একটু ওয়াশরুমে যাচ্ছি। ওয়াশরুমে গিয়ে জিনা আর নিজেকে সামলাতে পারে না, তার চোখে পানি চলে আসে। ওদিকে জাঙ্কেরও নিজের কথাগুলো নিয়ে খারাপ লাগতে শুরু করে। সে বুঝতে পারে রাগের মাথায় হয়তো বেশিই বলে ফেলেছে। এরপর সবাই বাড়ি ফেরার প্রস্তুতি নেয়। জিনাও বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। কাকতালীয়ভাবে জাঙ্কও একই সময়ে বের হয়। ফলে দুজনে একসাথেই স্কুল থেকে হাঁটতে শুরু করে। তবে জিনা ইচ্ছে করে একটু দূরে দূরে হাঁটছিল। জাং সেটা খেয়াল করে এবং জিনাকে জিজ্ঞেস করে, তুমি এত দূরে দূরে হাঁটছো কেন? তারপর সে থেমে যায়, একটু অস্বস্তি নিয়ে বলে, আজ আমি যেভাবে কথা বলেছি সেটা আমার ঠিক হয়নি, আমি খুবই দুঃখিত। সে আরও বলে, আমি জানি তুমি অ্যারনের খুব ভালো বন্ধু, আর তাই তুমি আমাদের ওই রিকোয়েস্ট বক্সটি ব্যবহার করতে দিয়েছো। আসলে তোমার উপর রাগ করা আমার উচিত হয়নি। জিনা মৃদু হেসে বলে, কোনো সমস্যা নেই। তখন জাঙ্ক মজা করে বলে, তার মানে তুমি আমাকে বকা না দিয়েই ক্ষমা করে দিলে? এরপর হঠাৎ সে একটু গম্ভীর কথা বলতে শুরু করে, শোনো, রাগ হলে সেটা প্রকাশ করো, হাসতে ইচ্ছে করলে মন খুলে হাসো, আর কিছু বলতে চাইলে ভয় না পেয়ে সেটা সবাইকে জানিয়ে দাও। শুধু অন্যদের খুশি করার জন্য নিজেকে বদলে ফেলো না, তাহলে এই পৃথিবী বদলে বদলে একদিন তোমাকে পাগল করে দেবে। জিনা চুপচাপ মাথা নেড়ে সম্মতি জানায়। পরক্ষণে জাঙ্ক নিজেই হেসে বলে, দেখলে আমি কেমন তোমার টিচারের মতো জ্ঞান দিলাম? এবার জিনা হেসে ফেলে এবং বলে, হ্যাঁ, একদম আমাদের ম্যাথস টিচারের মতো। জাঙ্ক একটু নাটকীয়ভাবে বলে, দয়া করে আমাকে তার সাথে তুলনা করো না। দুজনেই হেসে ওঠে আর সম্পর্কের এই গোমট ভাবটা অনেকটাই দূর হয়ে যায়। তার হাঁটছিল, ঠিক তখনই একটা বল জাঙ্কের পায়ের কাছে চলে আসে আর সেটা নিতে ছুটে আসে কয়েকজন ছাত্র। জাঙ্ক একেবারে প্রফেশনাল স্টাইলে বলটাকে কিক করে। এটা দেখে জিনা মুগ্ধ হয়ে যায়। তখন জাঙ্ক বলে, একসময় আমি খুব ভালো ফুটবল খেলতাম। আমার স্বপ্ন ছিল একজন প্রফেশনাল ফুটবলার হওয়া, কিন্তু কিছু বাধ্যবাধকতার কারণে সেই স্বপ্নটা ছেড়ে দিতে হয়েছে। এই কথা শুনে জিনার সত্যিই খুব খারাপ লাগে। জাং তার মুখের দিকে তাকিয়ে বলে, তুমি কষ্ট পেলে তোমাকে খুব কিউট লাগে। জিনা লজ্জায় তার চোখ নামিয়ে ফেলে। জাং এবার তার নিজের পরিবারের কথা বলতে শুরু করে। সে জানায় ছোটবেলাতেই তার মা বাবাকে হারিয়েছে, এখন বাড়িতে আছে শুধু তার ছোট বোন এবং এক অসুস্থ দাদি। পুরো সংসারের দায়িত্ব এখন তার কাঁধে, আর সে কারণেই তাকে নিজের স্বপ্নের সাথে আপোষ করতে হয়েছে। জিনা তাকে সাহস দিয়ে বলে, মানুষ যদি সত্যিই কিছু একটা করতে চায় তাহলে সেটা একদিন সম্ভব হয়। আজ পরিস্থিতি কঠিন হতে পারে, কিন্তু একদিন নিশ্চয়ই এমন সময় আসবে যখন তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে। তাই কখনো হাল ছেড়ে দিও না। কথাগুলো শুনে জাং জিনার দিকে এমনভাবে তাকিয়েছিল, মনে হচ্ছিল যেন তার হঠাৎ কাউকে মনে পড়েছে। সে কিছু একটা জিজ্ঞেস করতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই জিনা বিষয়টা বদলে দেয় এবং বিদায় নিয়ে চলে যায়। জাং দাঁড়িয়ে দাঁড়িয়ে তার চলে যাওয়া দেখতে থাকে, কারণ জিনার এই কথাগুলোই তার মনের গভীরে দাগ কেটে গিয়েছিল। এর পরের দৃশ্যে দেখা যায় জিনা, অ্যারন আর ইউকো একসাথে বসে নিজেদের ভবিষ্যৎ নিয়ে কথা বলছে। অ্যারনের ইচ্ছা সে বড় হয়ে একজন আইনজীবী হবে, আর ইউকো হেসে বলে সে তার জীবনসঙ্গী খুঁজে বের করবে। আর জিনা, সে একটু ভেবে বলে সে এখনও জানে না সে ভবিষ্যতে কি করবে। দৃশ্য বদলে যায়। এবার দেখা যায় জাঙ্ক আর গোগো একটা ট্রফির সামনে দাঁড়িয়ে আছে। ট্রফিটা এবারের স্কুলের বাস্কেটবল প্রতিযোগিতার। জিনার কথায় অনুপ্রাণিত হয়ে জাঙ্ক এবার প্রতিযোগিতায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্র্যাকটিস শুরু হয়। জিনা আর ইউকো দূরে দাঁড়িয়ে খেলা দেখছিল, কিন্তু গোগো এসে আবারও অ্যারনের খোঁজ করতে শুরু করে। আর এটা দেখে ইউকোর মন খারাপ হয়ে যায়, কারণ সে গোগোকে পছন্দ করে, কিন্তু গোগোর মুখে শুধু অ্যারনের নামই ঘুরছে। তখন ইউকো জিনাকে ডেকে বলে,
আমাকে একটু সাহায্য করো যেন আমি গোগোর কাছাকাছি যেতে পারি। তবে প্লিজ অ্যারনকে কিছু বলো না। বন্ধুর কথায় জিনা রাজি হয়ে যায়। এদিকে জাঙ্কের টিমের ছেলেরা তাকে জিজ্ঞেস করে, তুই কি সত্যি এবার খেলছিস? যদিও জাঙ্ক তাদের আত্মবিশ্বাসের সাথেই উত্তর দেয় হ্যাঁ, তবে ভেতরে ভেতরে সে ভীষণ নার্ভাস ছিল। সে ভাবছিল সে কি সত্যিই জিততে পারবে। জাঙ্কের এই নার্ভাসনেস দূর থেকে জিনাও বুঝতে পারছিল। সে ব্রডকাস্ট রুমে গিয়ে ডোন্ট গিভ আপ গানটি বাজায়। অসাধারণ এক লিরিক্সে তৈরি দারুণ এই গানটিও ছিল সেই রক ব্যান্ডের, যার গান জাঙ্ক ও জিনা দুজনেরই খুব প্রিয়। গানটা শুনতে জাঙ্কের মুখের হাসিটা এমনভাবে ফিরে আসে যেন সে তার হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। অন্যদিকে ডোন্ট গিভ আপ গানটার কথাগুলো ইউকোকেও নতুন করে অনুপ্রাণিত করে। সেও মনে মনে প্রতিজ্ঞা করে গোগোকে পাওয়ার চেষ্টা সে কোনোভাবেই ছাড়বে না। এরপর জিনা ব্রডকাস্ট রুম থেকে ক্লাসে ফিরে আসে। কয়েকজন মেয়ে তাকে মজা করে জিজ্ঞেস করে, ইদানিং তুমি কার অনুরোধে হারিয়ে যাওয়া এই অদ্ভুত গানগুলো বাজাও? আসলে তারা জিনার বাজানো গানগুলো নিয়ে হাসাহাসি করছিল। ঠিক তখনই অ্যারন জিনার হয়ে কথা বলতে শুরু করে। সে বলে, জিনার বাজানো প্রতিটা গানই খুব সুন্দর, কারণ সেগুলো মানুষকে অনুপ্রাণিত করে। অ্যারনের কথায় মেয়েরা একেবারেই চুপ হয়ে যায়। জিনা মনে মনে খুব খুশি হয়, কারণ সে জানে অ্যারন সব সময় তার পাশে দাঁড়ায়, তাকে বিশ্বাস করে আর যে কোনো পরিস্থিতিতে তাকে সমর্থন করে। এর পরের অংশে আমরা দেখি জাঙ্ক প্রতিযোগিতার জন্য কঠোর পরিশ্রম করছে এবং অনুশীলনের ফাঁকে ফাঁকে সে ডায়েরিতে লেখা জিনার কথাগুলো পড়ে। সেই কথাগুলোই যেন তাকে নতুন করে লড়াই করার শক্তি দেয়। পরদিন গোগো ইউকোর কাছে এসে জানায় তার বাবা তাকে অ্যামিউজমেন্ট পার্কের কয়েকটি টিকিট দিয়েছেন, তাই সে ইউকোকে ঘুরতে যাওয়ার আমন্ত্রণ জানায়। এ কথা শুনে ইউকো ভীষণ খুশি হয়, কিন্তু পরক্ষণে গোগো তাকে বলে অ্যারন আর জাঙ্কও তাদের সাথে যাবে। গোগোর আগের কথাটি ইউকোকে যতটা না আনন্দিত করেছিল, পরের কথাটি যেন তাকে ঠিক ততটাই আঘাত করে। পরে ইউকো মন খারাপ করে সব কিছু জিনাকে জানায়। সে বলে প্রথমে তার মনে হয়েছিল গোগো শুধু তাকে নিয়েই কোথাও যেতে চাইছে, কিন্তু এখন মনে হচ্ছে সে আসলে অ্যারনের কাছাকাছি হতে চাইছে। এরপর ইউকো জিনাকে অনুরোধ করে, প্লিজ তুমিও আমাদের সাথে চলো, তাহলে পুরো ব্যাপারটা আর ডেটের মতো লাগবে না এবং আমিও আর একা হয়ে পড়ব না। জিনা প্রথমে রাজি না হলেও ইউকোর ক্রমাগত অনুরোধে শেষ পর্যন্ত সে রাজি হয়। পরদিন সবাই অ্যামিউজমেন্ট পার্কে পৌঁছে যায়। সুন্দর করে সেজে জিনা সবার জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই সেখানে আসে জাঙ্ক। দূর থেকে সে এক দৃষ্টিতে জিনাকেই দেখছিল। কাছে আসতেই সে বলে, আজ তোমাকে একদম অন্যরকম আর খুব কিউট লাগছে। জাঙ্কের এই কথা শুনতেই জিনা একেবারে হতভম্ব হয়ে পড়ে। আর ঠিক তখনই অ্যারন সেখানে উপস্থিত হয়। দেখে মনে হচ্ছিল ঠিক যেন জিনাকে বাঁচাতেই সে এখানে এসেছে। এর কিছুক্ষণ পর গোগো আর ইউকো সেখানে এসে যায়। তারপর 5 বন্ধু মিলে একের পর এক রাইডে চড়ে দারুণ সময় উপভোগ করে। বিশেষ করে রোলার কোস্টারে বসে তাদের আনন্দ যেন দ্বিগুণ হয়ে যায়। এরপর তারা গেম জোনে যায় আর জাং সেখানে একটি গেম জিতে সবাইকে অবাক করে দেয়। অনেক ঘোরাঘুরির পর সবাই একসাথে লাঞ্চ করতে বসে, কিন্তু খাওয়ার সময় জিনা লক্ষ্য করে জাঙ্ক অ্যারনের ব্যাপারে খুবই উৎসুক এবং অ্যারনও খুব সুন্দর করে তার সাথে কথা বলছে। এই দৃশ্য দেখে জিনার মনটা খুব খারাপ হয়ে যায়। খাওয়া শেষে সবাই মিলে ঠিক করে আবর্জনা ফেলতে যাবে কে। ভাগ্যক্রমে জাঙ্ক ও জিনার নাম ওঠে, তাই তারা দুজনেই একসাথে ডাস্টবিনের দিকে যায়। এদিকে ফিরে আসার সময় জাঙ্ক জিনাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলে। সে জিনাকে বলে, আমার মনে হয় প্রত্যেকের উচিত তার পছন্দ অপছন্দের বিষয় সবসময় খোলাখুলিভাবে প্রকাশ করা। শুধু অন্যকে খুশি করার জন্য কখনো নিজেকে বদলে ফেলা উচিত নয়। যদিও জিনা তার কথার অর্থ কিছুই বুঝতে পারছিল না, তবুও সে মুচকি হেসে সম্মতি জানায়। এরপর জাং সেই গেমে জিতা টেডি বিয়ারটি জিনার হাতে তুলে দিয়ে বলে, এটা তুমি রেখে দাও। জাঙ্কের দেয়া এই ছোট্ট উপহারটি যেন জিনার সমস্ত কষ্ট ভুলিয়ে এক রাশ হাসি এনে দেয়। জাঙ্কের সান্নিধ্য তার আবারও ভালো লাগতে শুরু করে। সন্ধ্যায় তারা ফ্লাইং হর্স রাইডে ওঠে।
কিন্তু সেখানেও জাঙ্ক অ্যারনের পাশাপাশি বসে। দুজনকে একসাথে দেখে জিনা ভেতরে ভেতরে এক অদ্ভুত কষ্ট অনুভব করতে থাকে। বাড়ি ফিরে জিনা বহুবার চেষ্টা করে নিজের মনে জমে থাকা সব সত্যি কথাগুলো ডায়েরিতে লিখতে, কিন্তু শেষ পর্যন্ত সে কিছুই লিখতে পারে না। পরদিন আমরা দেখি জিনা, ইউকো আর অ্যারন একসাথে বাস্কেটবল প্র্যাকটিস করছে। সামনেই স্কুল টুর্নামেন্ট। যদিও জিনা খুব ভালো খেলতে পারে না, তবুও তার বন্ধুরা তাকে উৎসাহ দিতে থাকে। এদিকে ব্রডকাস্ট রুমে ইয়ানো জিনার সাথে দেখা করতে আসে। সে জিনার জন্য উপহার নিয়ে এসেছে। সে জিনাকে একটি ফনেটিক্স বই উপহার দেয় এবং জিনার প্রশংসা করে বলে, তোমার কণ্ঠ সত্যিই সুন্দর, তুমি চাইলেই এটাকে তোমার ক্যারিয়ার হিসাবে নিতে পারো। ইয়ানোর কথাগুলো জিনাকে ভীষণ অনুপ্রাণিত করে। বাড়ি ফিরে সে ওই বইটি খুলে দেখে এবং নিজের কণ্ঠ ও কথা বলার দক্ষতা আরও উন্নত করার জন্য অনুশীলন শুরু করে। পরদিন স্কুলে ক্লাস শিক্ষক জিনাকে অভিনন্দন জানায়, কারণ এবারের ইংরেজি পরীক্ষায় সে প্রথম হয়েছে। খবরটি শুনে অ্যারন খুব খুশি হয়। অন্যদিকে জাঙ্ক ভীষণ চিন্তিত, কারণ ইংরেজিতে তার নাম্বার খুব একটা ভালো হয়নি, আর এভাবে চলতে থাকলে ফাইনাল পরীক্ষায় সে হয়তো ফেলই করে বসবে। তাই সে জিনার কাছে সাহায্য চায়। সে বলে, আমি জানি তোমার ইংরেজি খুবই ভালো, তুমি কি আমাকে পড়াবে? না হলে আমি হয়তো এবারের পরীক্ষায় পাশ করতে পারবো না। জাঙ্কের এমন অনুরোধে জিনা আর এক মুহূর্ত দেরি না করে তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। এরপর লাইব্রেরিতে জিনা জাঙ্কের জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু কিছুক্ষণ পর জাঙ্কে সে প্রস্তাব দেয়, যদি সে কিছু মনে না করে তাহলে সে তার বাড়িতেই পড়তে চায়, কারণ তার অসুস্থ দাদি আর ছোট বোনকে একা রেখে এভাবে বাইরে থাকা তার পক্ষে সম্ভব নয়। সব শুনে জিনা তার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। লাইব্রেরি থেকে বেরিয়ে আসার সময় তাদের দেখা হয় জিনার প্রাক্তন প্রেমিক ইয়ানোর সাথে। কিন্তু সে জিনাকে স্কুলের সবচেয়ে জনপ্রিয় ছেলেটার সাথে দেখে বেশ অবাক হয়। সে আবারও জিনার কণ্ঠের প্রশংসা করে এবং ব্রডকাস্টিংয়ের উপর একটি ওয়ার্কশপের ইনফরমেশন শেয়ার করে। কিন্তু এই ঘটনা জাঙ্কের মোটেও ভালো লাগে না। ইয়ানোর চলে যাওয়ার পর সে জিনাকে সরাসরি জিজ্ঞেস করে, ও কি তোমার এক্স বয়ফ্রেন্ড ছিল? জিনাও শান্তভাবে হ্যাঁ সূচক মাথা নাড়ে। কিছুক্ষণ পর তারা জাঙ্কের বাড়িতে পৌঁছে যায়। ঘরে ঢুকতেই জাঙ্কের ছোট বোন ধরে নেয় এটা নিশ্চয়ই তার ভাইয়ের গার্লফ্রেন্ড। সে আনন্দে চিৎকার করে ওঠে। এরপর জাং জিনাকে তার দাদির সাথে পরিচয় করিয়ে দেয় এবং তারা দুজনেই তার ঘরে গিয়ে পড়াশোনা শুরু করে। ঘরে ঢুকে জিনা অবাক হয়ে যায়। চারিদিকে তাকিয়ে সে দেখতে থাকে জাঙ্কের ঘরেও তার ঘরের মতোই একই ব্যান্ডের পোস্টার লাগানো রয়েছে। এদিকে জাঙ্ক একটু লজ্জিত সুরে বলে, তুমি কি আমাকে ইংরেজি সেন্টেন্স বানানো শিখিয়ে দিতে পারবে? জিনা তাকে পড়াতে শুরু করে, কিন্তু নিজের ক্রাশের এত কাছে বসে থাকায় তার মনোযোগ বারবার অন্যদিকে চলে যাচ্ছিল। ঠিক সে সময় জাঙ্কের ছোট বোন 2 কাপ চা নিয়ে ঘরে ঢোকে। দুষ্টামি করে সে তাদের জিজ্ঞেস করে, তোমাদের মধ্যে কে আগে প্রপোজ করেছে? বোনের এমন প্রশ্ন শুনে জিনা বেশ অপ্রস্তুত হয়ে পড়ে, কিন্তু জাং তখনও চুপচাপ। পড়াশোনা শেষ হওয়ার পর জাং জিনাকে বাড়ি পৌঁছে দিতে বের হয়। পথে সে জিনাকে একটি বাস্কেটবল কোর্টে নিয়ে যায় এবং বলে, একটা শট মেরে দেখো তো। জিনা কয়েকবার চেষ্টা করেও বলটি বাকেটে ফেলতে পারে না। তখন জাং তাকে উৎসাহ দিয়ে বলে, তুমি যেমন আমাকে ইংরেজি শেখাচ্ছ, আমিও তোমাকে বাস্কেটবল শেখাবো। তবে শুধু খেলায় নয়, সে নিজের জীবনের কথাও শেয়ার করে। তার জীবনে অনেক কঠিন সময় এসেছে, কিন্তু সে কখনোই হাল ছাড়েনি। জিনাও মন দিয়ে তার প্রতিটি কথা শুনতে থাকে। এরপর দিনগুলো ধীরে ধীরে আরও প্রাণবন্ত হয়ে ওঠে। জিনা ও জাং ডায়েরির মাধ্যমে একে অপরের সাথে কথা চালিয়ে যায়, আর এভাবেই ধীরে ধীরে সেই ডায়েরি হয়ে ওঠে তাদের এই অব্যক্ত সম্পর্কের সবচেয়ে বড় সম্পদ। এদিকে একদিন ইয়ানো স্কুলের ব্রডকাস্ট রুমে এসে সবাইকে বিদায় জানায়, কারণ এটাই ছিল তার স্কুল জীবনের শেষ মাস। বিদায়ের মুহূর্তেও তার চোখে বারবার ভেসে উঠছিল জিনার সেই স্নিগ্ধ মুখটা, যা সে হেলায় হারিয়ে ফেলেছে। অন্যদিকে জাং গোগোকে নিয়ে আসে অ্যারনের ক্লাসে। তারা আসলে পরিকল্পনা করেই এসেছিল। এদিকে কয়েকজন মেয়ে নিজেদের মধ্যে বলতে শুরু করে,
জাঙ্ক ও অ্যারনকে দেখে মনে হচ্ছে ওরা একে অপরকে পছন্দ করে। কথাগুলো দূরে দাঁড়িয়ে থাকা জিনার কানে ভেসে আসে। তার মনটা আবারও ভেঙে যায়। এর কিছুক্ষণ পর ব্রডকাস্ট রুমের সামনে ইয়ানোর সাথে জিনার দেখা হয়। ইয়ানো তাকে সরাসরি জিজ্ঞেস করে, তুমি কি এখন জাঙ্ককে ডেট করছো? জিনা খুব শান্তভাবে উত্তর দেয়, না, আমরা শুধুই বন্ধু। এদিকে দূর থেকে জিনাকে ইয়ানোর সাথে কথা বলতে দেখে জাঙ্কের মন খারাপ হয়ে যায়। কথার এক পর্যায়ে ইয়ানো জিনার কাছে দ্বিতীয় একটি সুযোগ চায়, কিন্তু জিনা তাকে কিছু বলার আগেই জাঙ্ক রাগ করে সেখান থেকে চলে যায়। আর আমরাও জানতে পারি না যে আসলে জিনা ইয়ানোর সেই প্রস্তাবের কি উত্তর দিয়েছিল। সেদিন রাতেই জিনার ফোনে জাঙ্কের একটি মেসেজ আসে, তোমাকে অনেক ধন্যবাদ, এবার ক্লাস টেস্টে ইংরেজিতে আমার অনেক ভালো নাম্বার এসেছে। মেসেজটি পড়ে জিনা ভাবতে থাকে, হয়তো এটাই আমাদের শেষ কথা। এরপর জিনা অ্যারনকে একটি মেসেজ পাঠায়, কাল তোমার সাথে আমার খুব জরুরি একটা কথা আছে। কারণ জিনা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল আর কোনো মিথ্যা নয়, এবার সে অ্যারনকে সব সত্য জানিয়ে দেবে। পরদিন জিনা অ্যারনের অপেক্ষা করছিল। ঠিক তখনই কয়েকজন মেয়ে এসে অ্যারনকে ঘিরে ধরে। তাহলে শেষ পর্যন্ত তুমি কি তোমার বয়ফ্রেন্ড খুঁজে পেলে? আজ সকালে যাকে দেখলাম সে কে? অ্যারন হেসে উত্তর দেয়, না, সে আমার বয়ফ্রেন্ড নয়, তবে সে আমাকে পছন্দ করে। সে আমাকে তার সাথে ঘুরতে যাওয়ার অফার করছিল। মেয়েরা জিজ্ঞেস করে, উত্তরে তুমি কি বলেছ? অ্যারন হেসে উত্তর দেয়, কি আর বলবো, তার সরলতা দেখে আমিও রাজি হয়ে গেছি। এদিকে অ্যারনের কথা শুনে জিনা একেবারেই হতবাক। সে সাথে সাথেই বলে ওঠে, তুমি এটা কিভাবে করতে পারলে, যখন তুমি জানো একটা মানুষ তোমাকে কতটা ভালোবাসে? অ্যারন তার কথার কিছুই বুঝতে পারছিল না। আসলে জিনা বলতে চাইছিল জাঙ্কের কথা, আর ইউকো ভেবে বসে জিনা বুঝি গোগোর কথা বলছে। রেগে গিয়ে ইউকো বলে, জিনা, আমি তো তোমাকে বলেছিলাম অ্যারনকে এসব কথা বলবে না, আর তুমি তো আমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলে, তাই না? জিনা তাকে বোঝানোর চেষ্টা করে, না, আমি গোগোর কথা বলছি না। এবার অ্যারন আবারও অবাক হয় এবং জিজ্ঞেস করে, তোমরা আসলে কি নিয়ে কথা বলছো? রাগের মাথায় ইউকো সব গুলিয়ে ফেলে এবং বলে, তুমি তো সব সময় গোগোর আশেপাশে থাকো, তাহলে অন্য একজনের সাথে ডেটে যাওয়ার কথা কিভাবে ভাবছো? আর এই কথাতেই পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অ্যারনও রেগে যায়। সে বলে, আমি জানি তুমি আমাকে হিংসা করো, কিন্তু আমিও পরিষ্কার করে বলতে চাই, গোগোর ব্যাপারে না আমার কোনো আগ্রহ ছিল আর না হবে। জিনা অনেক চেষ্টা করেও কাউকে শান্ত করতে পারে না। রাগে অ্যারন নিজের সিটে গিয়ে বসে পড়ে। আর এভাবেই তিন বন্ধুর সম্পর্কে বড় একটি ফাটল ধরে যায়। ক্লাস শেষ হওয়ার পর ইউকো জিনাকে এড়িয়ে চলতে শুরু করে, আর অ্যারনও ইউকোর সাথে কোনো কথা বলে না। তবে এসব কিছু দেখে জিনার ভীষণ কষ্ট হয়। আর ঠিক তখনই সেখানে এসে হাজির হয় জাঙ্ক। সে বলে, তুমি এখানে বসে আছো আর আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি। জিনার মুক্তি দেখেই সে বুঝে যায় নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। সে কারণ জানতে চাইলে জিনা কিছুই বলতে পারে না। তখন জাং তার হাত ধরে স্কুলের ছাদে নিয়ে যায়। এখানে আসো, এই মুক্ত বাতাসে শ্বাস নাও আর মাথার উপরে থাকা এই বিশাল আকাশটাকে দেখো। সব কিছু দেখেও সে তোমার মতোই নির্বাক, কোনো কথা বা অভিযোগ নেই। জিনা আর নিজের আবেগ ধরে রাখতে পারে না। সে কাঁদতে কাঁদতে বলে বন্ধুদের সাথে তার ঝগড়া হয়েছে, আর সে নিজে অনেক দিন ধরে এক সত্য লুকিয়ে রেখেছে। যদিও সে সত্যটা বলতে চায়, কিন্তু সে সাহস পাচ্ছে না। জাং তাকে বলে, মনের মধ্যে কিছু লুকিয়ে রাখার চেয়ে সত্যটা বলে দেওয়াই ভালো। তারপর হঠাৎ মজা করে বলে, চলো জোরে একটা চিৎকার করি, দেখবে মনটা অনেক হালকা লাগবে। জিনা প্রথমে রাজি হয় না, কিন্তু শেষ পর্যন্ত সেও জোরে চিৎকার করে ওঠে। ভেতরে জমে থাকা কষ্টটা যেন এক মুহূর্তেই হালকা হয়ে যায়। আরও কিছুটা সময় একা থাকো, আমি ক্লাসে তোমার অপেক্ষা করছি, এই বলে জাং চলে যায়। আর জিনা একরাশ মুগ্ধতা নিয়ে তার চলে যাওয়া দেখতে থাকে। দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় দুজন একসাথে বসে কথা বলছে, আর কথার এক পর্যায়ে
জাঙ্ক ইয়ানোর প্রসঙ্গ তোলে। জিনা জানায় ইয়ানো কখনো তার অনুভূতিগুলো বোঝার চেষ্টাই করেনি। সম্পর্কের মাঝেও সে শুধু নিজের ভালো লাগা ও নিজের অনুভূতি নিয়েই ব্যস্ত ছিল। যখন সেটা হয়নি তখনই আমাদের সম্পর্ক ভেঙে যায়। সব কথা শুনে জাঙ্ক তাকে পরামর্শ দেয়, এর পরের বার যদি কেউ তোমাকে প্রপোজ করে তাহলে নিজের মনের কথাটা তাকে সরাসরি বলে দিও। কিছুক্ষণ নীরব থাকার পর জিনা তাকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি অ্যারনকে পছন্দ করো? এই প্রশ্ন শুনে জাঙ্ক একেবারে থমকে যায়। আবেগের বশে সে জিনার দিকে এগিয়ে আসে, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নেয়। আর তার এমন আচরণে জিনা বেশ ভয় পেয়ে যায়। দুজনের মাঝে আবারও এক অদৃশ্য দূরত্ব তৈরি হয়। সত্যি আমি ভীষণ দুঃখিত, আমার এমন কোনো উদ্দেশ্য ছিল না, এ কথা বলেই জাঙ্ক সেখান থেকে চলে যায়। আর সেই রাতটা ছিল দুজনের জন্যই ভীষণ অস্থির। সেদিন কারো চোখেই আর ঘুম আসেনি। প্রতিদিনের মতো জিনা আজও স্কুলের ব্রডকাস্ট রুমে আসে। ইউকোর মন তখনও খারাপ। জিনার কাছে এসে সে তার ভুল স্বীকার করে এবং একটি সরি সং প্লে করতে বলে। জিনাও তাকে ক্ষমা করে দেয়। এদিকে সেই গান শুনে অ্যারনও সেখানে চলে আসে। সেও তার ভুল বুঝতে পারে এবং ইউকোর কাছে ক্ষমা চায়। তিন বন্ধু একে অপরকে জড়িয়ে ধরে এবং সব ভুল বোঝাবুঝির অবসান ঘটায়। তবে এই সুন্দর পুনর্মিলনের শুরুটা আসলে হয়েছিল শুধু একটা সরি শব্দ দিয়ে। এরপর তিনজন একসাথে লাঞ্চ করে, গল্প করে আর ঠিক আগের মতোই সময় কাটায়। অন্যদিকে অ্যারন যখন বেরিয়ে যাচ্ছিল সে ব্রডকাস্ট রিকোয়েস্ট বক্সে একটি ডায়েরি দেখতে পায়। জিনা দেখে এটা তো তাদের লেখা সেই গোপন ডায়েরি, যা এখন অ্যারনের হাতে। জিনা বেশ ভয় পেয়ে যায়, কারণ সে তো অ্যারনের পরিচয় ব্যবহার করেই জাঙ্কের সাথে কথা বলছে। সে আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারে না, দৌড়ে সেখান থেকে চলে যায় এবং একা বসে কান্নায় ভেঙে পড়ে। কারণ এতদিন যে সত্যটা সে নিজেই বলতে চেয়েছিল তা আজ এক অপ্রকাশিত সত্যে পরিণত হয়েছে। সব কিছু তার পরিকল্পনার বাইরে চলে যায়। পরদিন স্কুলে শুরু হয় বহুল প্রতীক্ষিত সেই স্পোর্টস টুর্নামেন্ট। পুরো স্কুল জুড়ে এক উৎসবের আমেজ। এদিকে গোগো ইউকোকে বলে যদি সে আজ জিতে যায় তাহলে সে তাকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলবে। ইউকোও জানায় তাকে বলার মতো তারও একটি বিশেষ কথা আছে। এরপর শুরু হয় জিনাদের বাস্কেটবল ম্যাচ। দর্শক সারিতে দাঁড়িয়ে জাঙ্ক তাদের খেলা দেখছিল। শুরুর দিকে জিনা একেবারে ভালো খেলতে পারছিল না, কিন্তু শেষ মুহূর্তে অ্যারন যখন তার দিকে বল পাস করে তার মনে পড়ে জাঙ্কের শেখানো প্রতিটি কথা। সে ঠিক জাঙ্কের শেখানো স্টাইলেই শট নেয়, আর সেই এক শটেই তাদের দল জয় পেয়ে যায়। তিন বন্ধু আনন্দে আত্মহারা আর এক গর্বভরা হাসি নিয়ে জাঙ্ক দূর থেকে সব দেখছিল। অন্যদিকে শুরু হয় জাঙ্কের ফুটবল ম্যাচ। সে অসাধারণ খেললেও শেষ মুহূর্তে গোগো একটা গুরুত্বপূর্ণ পাস মিস করে আর তাদের দল হেরে যায়। পরাজয়ের কষ্টে গোগো একেবারেই ভেঙে পড়ে। ঠিক তখনই ইউকো তার পাশে এসে দাঁড়ায়, আর সেখানেই প্রকাশ পায় আরেক সত্য। আসলে গোগো অনেক দিন ধরেই ইউকোকে পছন্দ করে, আর ইউকোর মনেও ছিল একই অনুভূতি। অবশেষে দুজনেই নিজেদের মনের কথা একে অপরকে জানিয়ে দেয়। এদিকে ইয়ানোর স্কুল জীবনের শেষ দিন চলে আসে। বিদায় নেওয়ার আগে সে জিনার সাথে দেখা করে এবং বলে আগে সেই লাজুক মেয়েটা আজ অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। সে তার সুন্দর ভবিষ্যৎ কামনা করে বিদায় নেয়। স্কুল ছুটির পর জিনা অ্যারনের কাছে যায়, তাকে সব কিছু খুলে বলে এবং ক্ষমা চায়। অ্যারন তাদের গোপন ডায়েরিটা জিনার হাতে ফিরিয়ে দেয়, মানে সে সব কিছু জেনেও সে জিনাকে ক্ষমা করে দিয়েছে। সেদিন রাতে জিনা জাঙ্কের দেয়া প্রতিটা চিঠি আবারও পড়ে। আজ তার সিদ্ধান্ত নেয়ার পালা। সে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চিঠিটা লিখে ফেলে এবং সকালে সেই চিঠিটা সে ক্লাসরুমের ডেস্কে রেখে দেয়। ক্লাস পরিবর্তনের পর জাঙ্ক সেখানে আসে এবং চিঠিটা খুঁজে পায়। চিঠিটা পড়া মাত্রই সে এক মুহূর্তও দেরি না করে দৌড়ে বেরিয়ে যায়
এদিকে জিনা ব্রডকাস্ট রুমে নিজের অনুষ্ঠান শুরু করে এবং জীবনে প্রথমবার কোনো অনুরোধ ছাড়াই সে নিজের সবচেয়ে প্রিয় গানটি প্লে করে। পুরো স্কুল অবাক হয়ে যায়। চিঠিতে শুধু একটি লাইনই লেখা ছিল, সরি জাঙ্ক, আমি অ্যারন নই, আমি জিনা। লেখাটা পড়তেই জাঙ্ক ছুটে আসে স্কুলের ব্রডকাস্ট রুমে। সে জিনার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, এটা কি সত্যি? জিনা নিজের সব ভুল আর পুরো সত্যটা স্বীকার করে নেয়। ঠিক তখনই ভাগ্যের এক অদ্ভুত খেলায় ব্রডকাস্ট রুমের মাইক্রোফোনটা চালু হয়ে যায় আর তাদের প্রতিটি কথাই পুরো স্কুল শুনতে শুরু করে। আর মাইক্রোফোন দিয়ে যখন জাঙ্কের কণ্ঠ ভেসে আসছিল, পুরো স্কুল যেন তারই অপেক্ষায় ছিল। জাঙ্ক তার আবেগভরা কণ্ঠে বলে, আমিও একটি সত্য গোপন করেছি, তবে তুমি কি এখনও বুঝতে পারোনি আমি আসলে কার উত্তরের অপেক্ষায় ছিলাম? জিনা তখনও নির্বাক, সে কিছুই বুঝতে পারছে না। অন ইয়ারে থাকা জাঙ্ক হঠাৎই বলতে শুরু করে সে তাকে ভালোবাসে, শুধুই তাকে। পুরো স্কুলে হইচই পড়ে যায়। সবাই বুঝতে পারে আজ তারা তাদের স্কুলের সবচেয়ে জনপ্রিয় ছেলেটার লাভ কনফেশন শুনছে। ঠিক তখনই জিনা খেয়াল করে মাইক্রোফোনটা অন হয়ে আছে। সে সেটিকে বন্ধ করে দেয়, কিন্তু জাঙ্ক তখনও থামে না। সে জানায় সব কিছু শুরু হয়েছিল ডেস্কের উপরে লেখা একটি বাক্য থেকে, নেভার স্টপ, নেভার গিভ আপ। এই লাইনটাই তার জীবন বদলে দিয়েছে। সে ওই মেয়েটাকেই খুঁজছিল যে এই কথাটি লিখেছিল। প্রথমে সেও ভেবেছিল মেয়েটি হয়তো অ্যারন, কিন্তু সে যখন সেই একই কথা জিনার মুখে শুনেছিল সেদিনই তার সন্দেহ হয় সে অ্যারনের সাথেও মিশে দেখেছে। অ্যারন এভাবে কথা বলে না। সে ডায়েরিতে আঁকা ট্যাডি বিয়ারটাও খেয়াল করেছে। সব মিলিয়ে সে অনেক আগেই বুঝে গিয়েছিল সে কাঙ্ক্ষিত মেয়েটা আসলে কে। তবুও সে কিছু বলেনি, কারণ সে চেয়েছিল জিনা যেন নিজের মুখেই সেই সত্যটা স্বীকার করে। সে আরও জানায় জিনার সাথে কথা বলতে তার এতটাই ভালো লাগতো যে সে ইচ্ছে করেই নানা অজুহাতে তার কাছাকাছি থাকার চেষ্টা করত। বাস্কেটবল শেখানো, একসাথে পড়াশোনা করা কিংবা ছোট ছোট মুহূর্তগুলো সব কিছুই ছিল শুধু জিনার জন্য। তারপর সে এও বলে সবচেয়ে কঠিন কাজটা ছিল নিজের ভালোবাসার মানুষের সামনে অভিনয় করা। জাঙ্কির কথা শুনে জিনা আবেগে ভেঙে পড়ে। সে কখনো ভাবেনি কেউ তাকে এতটা ভালোবেসেছে। এরপর জাঙ্ক তাকে জিজ্ঞেস করে, এবার তোমার পালা। কিছুক্ষণ নীরব থাকার পর জিনা বলতে শুরু করে, হ্যাঁ, আমিও তোমাকে ভালোবাসি, হয়তো তোমার চেয়েও বেশি। জাঙ্কের মুখে এক হাসি ফুটে ওঠে। সে জিনাকে নিজের বুকে জড়িয়ে ধরে। আর এভাবে অসংখ্য ভুল বোঝাবুঝি আর অপ্রকাশিত সব অনুভূতির পর তাদের এই ভালোবাসার গল্প পায় এক সুন্দর পরিণতি। কিন্তু তাদের এই জীবনের গল্প এখানেই শেষ হয় না। সময়ের সাথে সাথে তা এগিয়ে চলে হয়ে ওঠে আরও গভীর, আরও স্বপ্নময়। তো এই ছিল আমাদের আজকের গল্প।